মনোনয়ন জমা দেওয়া হয়েছে, যাচাই বাছাই চলতেছে। আমরা অনেকেই যে জাতীয়তাবাদী ফ্রন্টের কথা বলতেছিলাম, সেই ফ্রন্ট গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই ফ্রন্ট তৈরির কাজটা সহজ ছিল না, আপনারা খেয়াল করেছেন। শেষ পর্যন্ত এনসিপির কিছু নারী নেতৃত্ব আখেরি ঝামেলা তৈরি করলো। এটা নিয়ে আর একটা এপিসোড করবো আমি। একটা জাতীয় ইস্যু নিয়ে আমরা কাজ করতেছি, আর হুদায় কিছু আজাইরা ইস্যু নিয়ে আমাদের পুরো প্রসেসটাকে বাগড়া দিয়ে নষ্ট করার চেষ্টা করেছে। ফ্যাসিবাদ বিরোধী কঠিন কষ্টকর রাজপথের সংগ্রামে যারা অংশগ্রহণ করেনি, তেমন চালাক চতুর মানুষদের আইনে উচ্চ পদে বসাইলে কি পরিণতি হয় সেটা এনসিপি হারে হারে টের পাইতেছে। আমাদের কথা তো আগে শুনে নাই। এখন অনেকে করবেন উচ্চ শিক্ষিত লোকেরা না আসলে রাজনীতি কেমনে পাল্টাইবে। ভাইজান, এটা একটা ট্র্যাপ। রাজনীতি কর্পোরেট জব না, রাজনীতি ইউনিভার্সিটির মাস্টারি না, রাজনীতি ডাক্তারি করে না, ইঞ্জিনিয়ার করে না, ইউনিভার্সিটির ফ্যাকাল্টি না, উচ্চ শিক্ষা রাজনীতির বিকল্প না। রাজনৈতিক বৈধতা আসে ত্যাগ, ঝুঁকি, জনগণের সঙ্গে লড়াই করে জনগণের মন, জনগণের চেতনাকে ধারণ করার মধ্যে দিয়ে। আপনি জ্ঞানে, আপনি দক্ষতায় আকাশে উঠে গেছেন, কিন্তু আপনার মানুষ এইখানে আছে মাটিত। আপনার মাটিত নেমে আসতে হবে এবং মাটির কথা কইতে হবে। মনমোহন সিং ছিল না ওই যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, কেমব্রিজ, অক্সফোর্ড, এগুলো মেলা কিছু ভেজে খেয়েছে, বিশ্বমানের অর্থনীতিবিদ, কিন্তু রাজনীতি থেকে, আন্দোলন থেকে গড়ে আসেনি। প্রাইম মিনিস্টার হয়েছে পার্টির নির্বাচিত নেতা হিসেবে না, একটা এলিট কনসেনসাসের মাধ্যমে। কি হইল? প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃত্বহীন নির্বাহী পদে পরিণত হইল। নির্বাচিত সরকার থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত অন্য জায়গায় নেওয়া হইতে থাকে, ফলে শুধু কংগ্রেসের ভোগা মানেনি। ও আচ্ছা, এডিটর সাহেব মানা আছে, এডিটর সাহেবের মানা আছে, মুখ খারাপ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো মনমোহন সিং এর দুর্বল নেতৃত্ব বিজেপির উত্থানের ক্ষেত্র তৈরি করেছিল। দেখেন, উচ্চশিক্ষিত, রেসপেক্টেড, সৎ, কিন্তু একটা অতি দুর্বল শাসন উপহার দিল আমাদেরকে। এলিট, টেকনোক্র্যাট, এই যে রাজনৈতিক শর্টকাট, এইটাতে গণতান্ত্রিক ক্ষয় হয়। যাই হোক, এবার আসেন এই জোটের নির্বাচনে বিজয় পাইতে হলে কি করতে হবে, এটা আমাদের বোঝা লাগবে, তাই না? আসেন বুঝে দেখি। এগারো একটা প্ল্যান থাকতে হবে, প্ল্যান। বাংলার লুথার কিং কইছে আই হ্যাভ এ প্ল্যান। তাহলে এই জোটের প্ল্যান কি? বাংলার মার্টিন লুথার কিং উনার প্ল্যান না করলেও এদের প্ল্যানটা কোয়া লাগবে। আমি তো সেলস এন্ড মার্কেটিং এর লোক, আমি যে কোনো পরিকল্পনা আমার মার্কেটিং কমিউনিকেশনের ভাষায় করতে চাই। মার্কেটিং কমিউনিকেশনে ব্যবহৃত একটা স্ট্র্যাটেজিক শর্টের নাম হইতেছে কিস, KISS। সুমানা কলে, সুমানা মানে কিপ ইট সিম্পল এন্ড স্টুপিড। জামাত বিরোধীরা জামাতের আমিরকে আবার সুম্মা শফিক কয় আর কি, ওই কিস না। তো যাই হোক, এটা মার্কেটিং, এটার মানেটা কি? মানেটা মেসেজ হবে সহজ, এটা খুব কোর কথা থাকবে, এক নজরে বোঝা যাবে। এটা কেন ব্যবহার করা হয়? কারণ মানুষ তো পড়ে না, স্ক্যান করে, বিশ্লেষণ করে না, অনুভব করে, তুলনা করে না, শর্টকাট নেয়। তাই জটিল ভাষা কেউ শুনে না। যেমন ধরেন অ্যাপলের কোর কিস মেসেজ কোনটা? থিঙ্ক ডিফারেন্ট। নাইকির জাস্ট ডু ইট। এডিডাসের ইম্পসিবল ইজ নাথিং। ঠিক এইরকম খুব সিম্পল প্ল্যানিং দিয়া হইতে হবে। উই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান সহজ হইলেও আমার এপিসোড করলে সহজ না, কারণ এই প্ল্যান নেওয়া হয়েছে সেটা তো ব্যাখ্যা করা লাগবে, তাই না? তো আর বুঝাতে হবে কেন এই প্ল্যান বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। এখন কেউ কেউ কইতে পারেন প্ল্যান যদি কইয়া দেন তাহলে বাংলার লুথার কিং এর দল যদি এটা কইয়া ফেলায়, নো অফেন্স, বাঙ্গু মিডিয়া তারেক রহমানকে এই নামে দিছে, তা আমি দেই নাই, আমার দোষ না। তো আমারে গেলায় লাভ নাই, গেলাইলে বাঙ্গু মিডিয়া গেলেন। যাই হোক, আমার প্ল্যান যদি তারা নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাদের কাম কমলো না, দেশের উপকার হইলো। প্ল্যানটা যদি কেউ বাস্তবায়ন করে তাহলে তো বাংলাদেশের মানুষ লাভবান হবে। আমার প্ল্যান তো বাংলাদেশের মানুষকে একা করে লাভবান হবে, করলে তো ভালোই। তবে এটা চাইলেও এই প্ল্যান বাস্তবায়ন করতে পারবে না। কেন সেটা পারবে না সেটা আমার আলাপটা আগাইলেই বুঝবে। তো আমাদের প্ল্যানের আগে আমাদের কইতে হবে আমাদের সমস্যা কি, কোন সমস্যা সমাধানের জন্য এই প্ল্যান। মহারাজ কি সমস্যা? আসলে সমস্যাটা দেখি। বাবু বাবেদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল, তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি চাও। তো ঠিক এইভাবে বাংলাদেশের সমস্যাগুলা আপনিও জানেন আমিও জানি, কিন্তু যেটা জানি না সেটা হইতেছে এই সমস্যাগুলার গোয়া এডাই একটাই মেলা গোয়া না, রসুনের মতো। আজকে আমি অঙ্ক কইসা দেখাই দিব সমস্যাগুলো কিভাবে একে অন্যের সাথে যুক্ত, কিভাবে এই সমস্যার রসুনের গোয়া একটাই। এডিটেশন মাইন্ড করলো না এটি গোয়া খাওয়াতে। যাই হোক, এটা স্যাংশন পেলাম। কিভাবে বিএনপি ঠিক এই আগের ব্যবস্থাটা, এই রসুনের গোয়াটা বজায় রাখতেছে। বাংলাদেশের মূল সমস্যা মূলত সেটটা, দারিদ্র, দুর্নীতি, বেকারত্ব, ভারতীয় আধিপত্য। এই সেটটাই আসলে আওয়ামী ফ্যাসিবাদের জন্ম দেয়। এই সেটটা যদি একটা চাকা হয়, আওয়ামী লীগ এই সেটটার কেন্দ্রে, এই সেটটা দিয়ে একটা চাক্কা বানান, তার সাইডটা স্পোক বানান চারিদিকে, এই স্পোকের সাইডটা লিখে দেন, আর মাঝে কেন্দ্র লেখেন আওয়ামী ফ্যাসিবাদ। এবার আসেন দেখি কেন এই সেটটার সমস্যা একে অন্যের সাথে যুক্ত, মানে দুর্নীতির সাথে কেমনে ভারতীয় আধিপত্য যুক্ত। বিষয়টা অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুতই বটে। আসেন বুঝে দেখি, তখন আর অদ্ভুত লাগবে না। দুর্নীতির সাথে ভারতীয় আধিপত্যের সম্পর্ক প্রথমে অদ্ভুত লাগে, কারণ
আমরা দুর্নীতিকে দেখি নৈতিক সমস্যা হিসেবে, আর ভারতীয় আধিপত্যকে দেখি পররাষ্ট্রনীতির বিষয় হিসেবে। কিন্তু রাষ্ট্র তো নীতিতে চলে না, রাষ্ট্র চলে ক্ষমতার অঙ্কে। এই অঙ্কটা বুঝলে অদ্ভুত আর থাকে না এই সম্পর্কটা। প্রথম প্রশ্নটা করি, একটা সরকার ভোট ছাড়া দুর্নীতিতে ডুবে থাকার পরেও টিকে থাকে কেমনে? টিকে থাকার তো কথা না, কারণ তার রাজনৈতিক বৈধতা তো নাই। কিন্তু সে বৈধতার একটা বিকল্প উৎস খুঁজে নেয়। এখানে ইন্ডিয়া সফট করে ঢুকে পড়ে। যে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই, সেই সরকার জনগণের দিকে তাকায় না, সেই সরকার তার বৈধতার জন্য বাইরের দিকে তাকায়। বাইরেটা হইতেছে ইন্ডিয়া। বাইরের স্বীকৃতি, বাইরের নিরাপত্তা, বাইরের সিগন্যাল, বাইরের রাজনৈতিক সাপোর্ট, বাইরের কূটনৈতিক সাপোর্ট, এইগুলা তার জন্য লাইফ লাইন হয়ে দাঁড়ায়। তাই হয়েছে ইন্ডিয়া হাসিনারে রাজনৈতিক আর কূটনৈতিক সাপোর্ট দিয়ে টিকায় রাখিছিল। দৌড়ানি খেলা পালানোর পরেও তারই আশ্রয় দিছে। এই জায়গাটার নামই হইতেছে ভারতীয় আধিপত্য। এটা কোনো ট্যাঙ্ক পাঠাই করে না, এটা কোনো সরাসরি শাসন না। এটা হইল বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে সেই প্রশ্নের উত্তর থাকে আমাদের কাছে না, দিল্লির কাছে। সেই লোক, সেই দল, সেই নেতা দিল্লির কাছে গ্রহণযোগ্য কিনা, এই হিসাব। তো ইন্ডিয়া তো এমনি এমনি সাপোর্ট দেয় না। সাপোর্ট দেয় কি নিয়ে? তার বিনিময় তো কিছু নেয়, ব্যবসা নেয়। সাপোর্ট দেয় মিলিটারি নির্বীর্য কইরা সাপোর্ট নেয়। সাপোর্ট দেয় ইন্ডিয়ানদের চাকরি নিয়ে সাপোর্ট দেয়। সাপোর্ট দেয় নদী শুকায় মাইরা সীমান্তে হত্যা কইরাও বিনা চ্যালেঞ্জে আন্তর্জাতিক ভাবে থাকার বিনিময়ে এই সাপোর্টটা দেয়। সাপোর্ট নেয় বাংলাদেশের মধ্যে দিয়ে বিনা পয়সায় ট্রানজিট নিয়ে। সাপোর্ট নেয় বন্দর ইউজ কইরা সেভেন সিস্টারে মালামাল পাঠায় বিনা পয়সায় পায়। সাপোর্ট নেয় চিকেন নেককে সুরক্ষিত রেখা। সাপোর্ট নেয় কোনোভাবে বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যেন তৈরি না হয়, এটার গ্যারান্টি দিয়া। এখন প্রশ্ন আসে, এটার সাথে দুর্নীতির সম্পর্ক কোথায়? এইখানে হইতেছে আসল কানেকশন। আসেন সেই জায়গাটা দেখি। যে সরকার বাইরের শক্তির উপরে টিকে থাকে তার জনগণের কাছে তো জবাবদিহি করার দরকার পড়ে না। ভোটের ভয় নাই, জনমতের ভয় নাই। কিন্তু বাইরের দুনিয়া তো তারে ইন্ডিয়া দিয়ে ম্যানেজ করলো, কিন্তু ভিতরের সমাজ সেটারে কিভাবে ম্যানেজ করবে? সে ভিতরের জনগোষ্ঠীকে ম্যানেজ করে রাখতে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে। কেমনে? তো এই কথা শুনলে যে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতেছে, এটা শুনলে মনে হয়, অনেকে মনে করে যে মন্ত্রী টাকা চুরি করে, নেতা ঘুষ খায়, তা তো করেই। কিন্তু এইটা উপরের স্তর। এর আসল খেলা অনেক নিচে। রাষ্ট্রের সম্পদ এখানে জনগণের সম্পদ হিসেবে ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় ক্ষমতা এটা কিভাবে টিকে থাকবে সেইটার একটা অস্ত্র হিসেবে। প্রথমে দেখেন, রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে যায়? যখন সরকারের রাজনৈতিক বৈধতা দুর্বল, সে তখন জনগণের উপরে তো ভর করতে পারে না। সে তখন রাষ্ট্রের তিনটা গুরুত্বপূর্ণ জায়গা নিজেদের দখলে আনে। কোন কোন জায়গা? ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান, লাইসেন্স, টেন্ডার, তারপরে রেগুলেটরি ক্ষমতা, 3 নাম্বার হইতেছে আইন প্রয়োগ এবং ছাড় দেওয়ার ক্ষমতা। এগুলো হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সম্পদ। এইটার জন্যই ক্ষমতায় যাওয়ার জন্য সবাই দেওয়া না। এই জিনিস দিয়ে টাকা তৈরি হয় না, কিন্তু এটাতে ক্ষমতা তৈরি হয়। দ্বিতীয় ধাপে এই সম্পদ দিয়া সে আনুগত্য কেনে। ফলে কি হয়? ব্যাংক লোন যায় রাজনৈতিক ঘনিষ্ঠ গ্রুপে। আপনি তো জানেন কেমনে ব্যাংকের লোন গেছে, কারা পাইছে। খেলাপি হইলে মামলা হয় না। দেশে খেলাপি কেন এত বেশি? সবগুলো ব্যাংক প্রায় ধ্বংস হওয়ার পর্যায়ে আছে। টেন্ডার যায় নিজের লোকের কাছে, কর্মকুপ পায় স্ট্র্যাটেজিক ব্যবসা। এস আলমের 3000 কোটি টাকার বেশি কর্মকুপ করেছিল 1 বছরে হাসিনা। দেখেন, শুধু তাই না, 2320 কোটি টাকার ব্যাংকের সুদ এটা ময়কুব করে দেয়, বাংলাদেশ ব্যাংকে দিয়ে চাপ দেওয়া হয়। দেখেন, তো এইখানে শুধু রাষ্ট্রের টাকা চুরি হয় না, শুধু রাষ্ট্রের ভবিষ্যতের সম্পদও বন্ধক রাখা হয়। ব্যাংক বাজাইতে মূলধন দেয় না, যদি কি আপনার আমার ট্যাক্সের টাকা যেটা ভবিষ্যতে আসবে সেটা দিয়ে দেয়। সরকার আপনার আমার ভবিষ্যতের টাকা দিয়া এই লুটপাটের ফলে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচায়। মানে আপনার আমার টাকা চলে গেল, এটাই ক্ষমতা টেকা রাখার বিনিময়। তৃতীয় ধাপে কি হয়? প্রশাসন, আইন ব্যবস্থাকে ঢাল বানানো হয়। রাষ্ট্রের সম্পদ মানে শুধু টাকা না, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হইল আইন আর প্রশাসন। যে সরকারের টিকে থাকতে চায় সে নিজের লোক বানায়, তার একটা অনুগত আমলাতন্ত্র বানায়, ব্যুরোক্রেসি বানায়। এই ব্যুরোক্রেসি আপাদ মস্তক করা বাংলাদেশের। আপনি 100 একটা অনেস্ট অফিসার খুঁজে পাবেন কিনা জানি না। সবার প্রচুর সম্পদ, বিদেশে সেটেল করে। এতই সোজা বিদেশে সেটেল করা, এত টাকা বেতন পায়। ওরা যেই টাকা বেতন পায় মাসে, ওই টাকা 7 দিনে খরচা হয়ে যাবে। 7 দিনে যে কোনো মিডল ক্লাস ফ্যামিলি 7 দিনে খরচা হয়ে যাবে ইউরোপে আসলে। আর ও যেই টাকা রিটায়ারমেন্টের বেনিফিট পায়, ওই টাকা দিয়ে সে 1 বছরও চলতে পারবে না। তাহলে বিদেশে বাড়ি হয় কেমনে ওদের? এরা দুর্নীতির অবাধ লাইসেন্স পায়, বিনিময়ে সে প্রশাসনকে দলের কাজে লাগায়, ভোট কারচুপিতে লাগায়, দমন পীড়নে লাগায়। এই যে নৈশ ভোট, ফাঁকা মাঠে ভোট, এটা কারা করেছে? এই প্রশাসনটা। এখনো পর্যন্ত ইউনূসের সরকার যে প্রশাসনের উপর ভোট করে আছে, এই প্রশাসনই করেছে।